দীর্ঘ ১৯ বছর পর নিজের ভালোবাসার শহর কলকাতায় প্রত্যাবর্তন। জন্মভূমি থেকে বিতাড়িত, নির্বাসিত, ফতোয়া জারি। ৩ বারের বিয়েতেও চরম অসুখী। মৃত্যুভয় নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে বেড়ানো, শেষে ভারতের মাটিতে আশ্রয়। কেমন কেটেছে নারীবাদী লেখিকা এবং চিকিৎসক তসলিমা নাসরিনের জীবন? ১৯৬২ সালের ২৫শে আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্ম। ৪ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়া। পিতা রাজীব আলী ছিলেন পেশায় চিকিৎসক। ১৯৭৬ সালে ময়মনসিংহ রেসিডেন্সিয়াল স্কুল থেকে মাধ্যমিক, ১৯৭৮-এ আনন্দমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হন এবং সেখান থেকে ১৯৮৪ সালে MBBS পাশ করেন। ১৯৮৬ থেকে ১৯৮৯ একটি সরকারি গ্রামীণ হাসপাতালে এবং ১৯৯০ থেকে ১৯৯৩ মিডফোর্ড হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেসিওলজি বিভাগে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তবে এছাড়াও তার আরও একটি সত্তা রয়েছে, তা হলো লেখক সত্তা। মাত্র ১৪ বছর বয়স থেকে তসলিমা কবিতা লেখা শুরু করেন। কলেজে পড়াকালীন তিনি সেজুতি নামে এক সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং প্রকাশ করতেন। শিকরে বিপুল ক্ষুধা তার প্রথম কবিতা সংকলন। ১৯৮৯-তে নির্বাসিত বাহিরে অন্তরে এবং ১৯৯০-তে আমার কিছু যায় আসে না কাব্যগ্রন্থগুলি প্রকাশ পায়। নির্বাচিত কলাম নামক তার বিখ্যাত প্রবন্ধ সংকলনের জন্য ১৯৯২-তে আনন্দ পুরস্কার লাভ করেন। এরপর মাত্র ১ বছরের মধ্যেই অতলে অন্তরীণ, বালিকার গোল্লাছুট ও বেহুলা একা ভাসিয়েছিল ভেলা নামক আরও ৩টি কাব্যগ্রন্থ, যাব না কেন যাব ও নষ্ট মেয়ের নষ্ট গল্প নামক আরও ২টি প্রবন্ধ সংকলন এবং অপরপক্ষ, শোধ, নিমন্ত্রণ ও ফেরা নামক ৪টি উপন্যাস প্রকাশিত হয়। আর তারপরই সেই সময় যখন ১৯৯৩ সালে লজ্জা নামক তার ৫ম উপন্যাস প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশের মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর অত্যাচারের বর্ণনা করা হয়। এই উপন্যাসটি প্রকাশের পর অমর ২১শে গ্রন্থমেলায় একদল ইসলামপন্থী তসলিমার ওপর শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার সেই উপন্যাস নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানায়। গ্রন্থমেলা কর্তৃপক্ষ তাকে মেলায় প্রবেশ করতে নিষেধ করেন। সেই বছর অক্টোবর মাসেই কাউন্সিল অফ ইসলামিক সোলজার্স নামক এক ইসলামপন্থী সংগঠন তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। তার ৭খানা আত্মজীবনীর অধিকাংশই বাংলাদেশ ও ভারত সরকার দ্বারা নিষিদ্ধ ঘোষিত হয়, যেমন আমার মেয়েবেলা, উত্তাল হাওয়া, ক এবং সেই সব অন্ধকার। ক নামক তার তৃতীয় আত্মজীবনী বইটি দ্বিখণ্ডিত নামে পশ্চিমবঙ্গে প্রকাশিত হলেও ভারতীয় মুসলিমদের একাংশের চাপে পড়ে সরকার নিষিদ্ধ ঘোষণা করেন, যা লেখক মহলে তীব্রভাবে সমালোচিত হয়। এই নিষেধাজ্ঞা ২০০৫ পর্যন্ত বলবৎ ছিল। ১৯৯৪ সালের মে মাসে দ্য স্টেটসম্যান পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি ইসলামী ধর্মীয় আইন শরিয়া অবলুপ্তির মাধ্যমে কুরআন সংশোধনের ইচ্ছা প্রকাশ করেন। এর ফলে দেশ জুড়ে তার শাস্তির দাবিতে সাধারণ ধর্মঘট ডাকা হয়। হাবিবুর রহমান সিলেটে একটি সমাবেশে তার মাথার দাম ৫০ লাখ টাকা ঘোষণা করে। বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২ মাস লুকিয়ে থাকার পর উচ্চ আদালতের নির্দেশে তার জামিন মঞ্জুর করা হয় এবং তসলিমা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হন। প্রথমে সুইডেন এবং পরে জার্মানিতে বসবাস করেন। ১৯৯৭ সালে আবার সুইডেনে ফিরে গেলে রাজনৈতিক নির্বাসিত হিসেবে জাতিসংঘের ভ্রমণ নথি এবং সুইডেনের নাগরিকত্ব লাভ করেন এবং সুইডিশ কর্তৃপক্ষের কাছে তার বাংলাদেশের পাসপোর্ট জমা দেন। ১৯৯৮ সালে তার মা অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ সরকারের নিকট দেশে ফেরার অনুমতি চেয়ে ব্যর্থ হন এবং জাতিসংঘের ভ্রমণ নথি ত্যাগ করে সুইডিশ কর্তৃপক্ষের নিকট তার বাংলাদেশের পাসপোর্ট ফেরত পান এবং বিনা অনুমতিতে বাংলাদেশ প্রবেশ করেন। বাংলাদেশে তার বিরুদ্ধে পুনরায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রিজু হলে তিনি আবারও দেশ ছাড়তে বাধ্য হন। ১৯৯৯ থেকে ২০০০ পর্যন্ত তিনি ফ্রান্সে বসবাস করেন। দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর অবশেষে ২০০০ সালে তিনি ভারতে প্রবেশ করার ভিসা সংগ্রহ করতে সমর্থ হন এবং কলকাতা যাত্রা করেন। ২০০২ সালে তার পিতা মৃত্যুশয্যায় থাকাকালীন তসলিমা বাংলাদেশ প্রবেশের অনুরোধ করে ব্যর্থ হন। ২০০৪ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হলে কলকাতা শহরে বসবাস শুরু করেন। তাতেও রেহাই পান না তসলিমা। ২০০৭ সালের ২১শে নভেম্বর অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম
গোলাম নামক একটি ইসলামী জঙ্গি গোষ্ঠী কলকাতা শহরে তাণ্ডব শুরু করলে তসলিমাকে কলকাতা থেকে জয়পুর হয়ে নতুন দিল্লি সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারত সরকার তাকে পরবর্তী 7 মাস একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী করে রাখে। এরপর ভারতের প্রাক্তন বিদেশ সচিব মুচকন্দ দুবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে একটি পত্রে ভারত সরকারকে চাপ দিয়ে তসলিমার গৃহবন্দী অবস্থার মুক্তির জন্য অনুরোধ করেন। 2008 সালের 19শে মার্চ ফের তসলিমা ভারত ছাড়তে বাধ্য হন। 2009 থেকে 2011 সালের একটি বড় অংশ তিনি প্যারিসে বসবাস করেন, কিন্তু পশ্চিমবঙ্গে ফেরার তীব্র ইচ্ছা থেকে 2011 সালে আবারও ভারতে ফিরে আসেন। তবুও বিভিন্ন রাজনৈতিক কারণে তার কলকাতায় ঢোকার অনুমতি মেলেনি। বৈবাহিক জীবনেও চরম অসুখী তিনি। 1982 সালে বাংলাদেশের বিখ্যাত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রেমে পড়েন এবং গোপনে বিয়ে করেন তারা, কিন্তু 1986তেই ভেঙে যায় সেই বিয়ে। এরপর 1990 সালে দ্বিতীয়বারের জন্য বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক এবং সম্পাদক নাইমুল ইসলাম খানের সাথে তার বিয়ে হয় এবং 1991 সালেই বিচ্ছেদ হয়। সেই বছরই আবার সাপ্তাহিক বিচিন্তার সম্পাদক মিনার মাহমুদের সঙ্গে তার তৃতীয় বিয়ে সম্পন্ন হয়, কিন্তু বছর ঘুরতেই সংসার ভাঙে। 2004 সাল থেকে বাংলাদেশের পর তার সবচেয়ে আপন ঠিকানা হয়ে উঠেছিল এই কলকাতা, কিন্তু 2007 সালের নভেম্বর মাসে তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিক্ষোভের মুখে পড়ে তাকে শহর ছাড়তে বাধ্য করা হয়। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ 19 বছর। অবশেষে এবছর জুলাইয়ের শেষে তিনি আবারও তার প্রিয় কলকাতার মাটিতে ফিরেছেন, যা নিয়ে তিনি বলেন, এই ফেরা তার জীবনে হারিয়ে যাওয়া একটা অধ্যায়ের ফিরে পাওয়া।